আজ সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা আবহাওয়া। মাঝে মধ্যে কয়েকবার বৃষ্টিও শুরু হয়েছিল মধ্যিখানে, তবে এখন তা পুরোপুরিভাবে থেমে গেছে। এমন ছুটির দিনে বৃষ্টি বাদলার আবহে বাড়িতে বসে মন থাকতে চায় না মোটে। কেমন যেন দম বন্ধ লাগে, কোনো কাজেই সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না। তাই খোলা জানলার দিকে তাকিয়ে বাইরের অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রকৃতি দেখছি মন্ত্রমুগ্ধের মতো। ঠিক এমন সময় আমার নজরে পড়ল কিশোরী একটা ছাতা বগল দাবা করে হনহনিয়ে এগিয়ে আসছে আমার বাড়ির দিকে। কিশোরীকে দেখে আমার মনটা বেশ প্রফুল্লিত হয়ে পড়ল। সময় কাটানোর জন্য একখানা ভালো সঙ্গী পাওয়া গেল বটে। আমিও আর ওখানে ওভাবে বসে না থেকে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে গেলাম বাইরের দিকে। কিশোরী আমাকে দেখে বলল, চলো চলো ভাই, হাতে মোটে একদম সময় নাই, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আসো দেখি। আমি বরং তোমার জন্য বাইরেই অপেক্ষা করছি। কিশোরীর বলা এই সমস্ত কথার মাথা মুন্ডু কিছুই আমার বোধগম্য হলো না। আমি তার দিকে বিহল দৃষ্টিতে চেয়ে বললাম, আচ্ছা আচ্ছা, সেসব হবে কোন, কিন্তু কোথায় যাবে সেটা তো আগে বলো, তারপর না হয় আমি প্রস্তুত হয়ে আসছি জলদি। আরে কোথায় যাব মানে? কোথায় আবার যাব? একবার মঠ লেনে যাব। বহুকাল ঠাকুর মশাইয়ের সাথে কোনোরূপ যোগাযোগ নেই, সেদিকে যাওয়াই হয় না। আজ যখন হাতে এমন অফুরন্ত সময় আছে, তখন গল্প শোনার এই সুবর্ণ সুযোগ কিছুতেই হেলায় হারিয়ে যেতে দেব না। কিশোরীর কথা শুনে আমার মনটাও কেমন যেন খুশি খুশি হয়ে গেল। ভেবে দেখলাম কিশোরী যা বলছে তাতে বেশ ভালোই হবে। এমনিতেও বাড়িতে থেকে কিছুতেই সময় কাটছে না, তার থেকে বরং দুই বন্ধু মিলে একবার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসাই ভালো। আমি এবার কিশোরীর দিকে তাকিয়ে মুখে চওড়া হাসির রেখা ফুটিয়ে বললাম, ঠিক আছে ভাইয়া, তুমি বরং কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি তৈরি হয়ে। দেখো আবার বেশি দেরি করো না যেন। আরে না না, আমি এই যাবো আর আসবো, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। দাদা, একটা 500 সিগারেটের প্যাকেট দাও তো, আর কয়েকটা গরম গরম তেলে ভাজাও দিও। পাঁচ মাথার মোড়ের ছোট্ট গুমটি দোকান থেকে কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট 500 সিগারেট আর কতগুলো তেলে ভাজা কিনে বেরিয়ে এলো রাস্তায়। তারপর আবার যথাক্রমে আমরা হাঁটতে শুরু করলাম। আমাদের মধ্যে টুকিটাকি নানান বিষয়ের গল্প চলতে থাকলো। আমি আর কিশোরী যখন ঠাকুরমশাইয়ের বাড়ির বন্ধ সদর দরজার সামনে এসে দাঁড়ালাম, তখন আকাশ জুড়ে ঘন কালো মেঘের আস্তরণ জমতে শুরু করেছে ধীরে ধীরে। কিশোরী একবার ওপরের দিকে তাকিয়ে কাঁচুমাচু গলায় বলল, আকাশে যা মেঘের ঘনঘটা দেখছি, তাতে মনে হচ্ছে আর কিছু মুহূর্তের মধ্যেই ঝমঝম করে প্রবল বৃষ্টি শুরু হবে। চলো ভাই, বাইরে আর এইভাবে অপেক্ষা না করে আমরা বরং ঠাকুরমশাইয়ের বাড়ির অন্দরে প্রবেশ করি। এ কথা বললেই কিশোরী ঠাকুরমশাইয়ের বন্ধ দরজার কড়া ধরে তা প্রবল শব্দে ঝাঁকাতে শুরু করলো। উচ্চ কণ্ঠে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই গৃহে আছেন নাকি? আমি কিশোরী, আমরা এসেছি, দয়া করে একটিবার দরজাখানা খুলুন। ঠাকুরমশাই বলি, ও ঠাকুরমশাই। কিশোরীর কথা ঠাকুরমশাইয়ের কর্ণগোচর হতেই তিনি উচ্চ কণ্ঠে উত্তর দিলেন, কে কিশোরী? এই তোমরা এসেছো? এই দাঁড়াও দাঁড়াও, একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি। মাত্র কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে না করতেই ঠাকুরমশাই বন্ধ সদর দরজা খুলে দিলেন। সদর দরজার আগল খোলা মাত্রই আমরা দেখলাম আমাদের সম্মুখ ভাগে হাসি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের অত্যাধিক প্রিয় ঠাকুরমশাই তথা তারানাথ চক্রবর্তী। তিনি এবার আমার দিকে তাকিয়ে মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে বললেন, এসো এসো, ভেতরে ঢুকে এসো, বাইরে এইভাবে দাঁড়িয়ে থেকো না। আকাশে যা মেঘের বাহার দেখছি, তাতে মনে হচ্ছে আর মাত্র কিছু সময়ের মধ্যেই বৃষ্টি নামবে। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের গৃহের অভ্যন্তরে পা রাখতে না রাখতেই আমাদের চোখ গেল বারান্দায় বসে থাকা ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারির দিকে। দেখলাম মেয়েটা কেমন যেন মন মরা হয়ে বসে রয়েছে এক কোণে। প্রত্যেকবার আসার পর তার মধ্যে যে প্রাণোচ্ছল ভাবটা আমরা লক্ষ্য করি, আজ কিন্তু তেমনটা লক্ষ্য করলাম না আমি।
কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম বিষয়টা সেও খেয়াল করেছে। ঠাকুরমশাই সদরের দরজায় পুনরায় আগুল তুলতে ব্যস্ত দেখে আমি আর কিশোরী এগিয়ে এলাম চারির দিকে। কিশোরী চারির কাঁধে হাত রেখে মোলায়েম গলায় বলল, চারি, কি হয়েছে মা? এমন মনমরাভাবে বসে আছো কেন? প্রত্যেকবার আমরা আসার পর তোমাকে যেমন আনন্দিত বলে মনে হয়, কই আজ তো তেমনটা মনে হচ্ছে না। চারি, চারি, কোনো কিছু কি হয়েছে? তোমার কাকাবাবুদের সাথে সে কথা বলবে না বুঝি? কিশোরীর একথা শুনে চারি এবার মাথা তুলে আমাদের দিকে তাকালো। দেখলাম সত্যি মেয়েটার মুখ বেশ থমথমে। চারি এবার বেশ বিমর্ষ সুরে বলল, আপনারা ঠিকই ধরেছেন কাকাবাবু। আসলে আমার মনটা আজ একটু খারাপ হয়েই রয়েছে। ও মা, সে কি কথা? কেন চারি, তোমার মন খারাপের কারণ কি? আর বলবেন না কাকাবাবু, সকাল থেকে অনেক পরিশ্রম করে বেশ অনেকটা বিউলির ডাল বেটে বড়ি দিয়েছিলাম এই মাছ উঠানে। তখন আকাশ জুড়ে বেশ রোদ ছিল, কিন্তু দেখুন হঠাৎ করে কোথা থেকে একদল মেঘ চলে এলো। আমার বড়িগুলো আর শুকোলো না, তা ঘরে তুলে রাখতে হয়েছে ঝড়ঝঞ্ঝার হাত থেকে বাঁচাতে। ছোট্ট বাচ্চা মেয়েটার এই কথা শুনে আমাদের হাসি পেল, কিন্তু তা মুখে প্রকাশ না করে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ওইসব নিয়ে ভেবো না চারি। প্রকৃতির ওপর তো আমাদের কারো নিয়ন্ত্রণ নেই বলো। প্রকৃতি এমন ধারাই খামখেয়ালি, সে কেবল তার নিজের বশেই চলে। তুমি চিন্তা করো না চারি, পরবর্তীতে আবার রোদ উঠে যাবে, তুমি আবার বড়িগুলো শুকিয়ে নিও, তাহলেই হবে। হ্যাঁ মা চারি, আর মন খারাপ করে ওইভাবে বসে থাকিস না। তোর গোমরা মুখ দেখতে আমার একদম মোটেও ভালো লাগে না। মারে, যা কাকাবাবুদের জন্য একটু চা করে আন দেখি। ভালো করে চা আর সাথে মুড়ি মাখা নিয়ে আয়, একটু জমিয়ে আড্ডা দেওয়া যাবে কোন, কি বলো? হ্যাঁ। পিতামশায়ের কথা কানে যেতেই চারি উঠে পড়ল সোজা বারান্দা থেকে। সে রন্ধনশালার দিকে পা বাড়াতেই কিশোরী হাতের তেলে ভাজার ঠোঙাটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, চারি, এই ঠোঙাখানাও সঙ্গে করে নিয়ে যাও। এতে বেশ কিছু গরম গরম তেলে ভাজা রয়েছে। মুড়ির সাথে সর্ষের তেল, সামান্য কাঁচা মরিচ, অল্প কিছুটা লবণ আর এই তেলে ভাজাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এনো। খেতে বড় সুস্বাদু হবে। কিশোরীর এই কথা শুনে চারি এবার সেই ঠোঙাটা হাতে নিয়ে হাসি মাখা মুখে চলে গেল শটান রন্ধনশালার ভেতর। কিশোরী এবার কোমর থেকে পাসিংশো সিগারেটের প্যাকেটটা বের করে যথাক্রমে তা বাড়িয়ে দিল ঠাকুরমশায়ের দিকে। সিগারেটের প্যাকেটখানি দেখে প্রত্যেকবারের মতো এবারেও ঠাকুরমশায়ের অধর ওষ্ঠ জুড়ে এক চওড়া হাসির রেখা ফুটে উঠল। মনে মনে তিনি বেশ প্রসন্ন হলেও মুখে কিঞ্চিত আপত্তিসূচক ভঙ্গিমায় বললেন, আহা, আবার এই সব আনার কি প্রয়োজন ছিল বলো দেখি? নিন ঠাকুরমশাই, এই সামান্যটুকুই তো আপনার জন্য আনতে পারি, এ নিন। এটা না হয় গল্প শোনানোর দক্ষিণা বাবদ গ্রহণ করুন। ঠাকুরমশাই আমার কথা শুনে হাসতে লাগলেন, বললেন, বেশ ভালো কথা বলেছ হে, গল্প শোনার দক্ষিণা, তা ভালো, তা ভালো, বেশ ভালো লাগলো। ঠাকুরমশাই এবার পাসিংশো সিগারেটের প্যাকেটটা কিশোরীর হাত থেকে নিয়ে একটা সিগারেট বের করে ঠোঁটের ডগায় আলতোভাবে তা চেপে ধরে তাতে অগ্নিসংযোগ করলেন। তারপর মৃদুভাবে শুকটান দিতে থাকলেন, দু চোখ বুজে তৃপ্তি সহকারে। রন্ধনশালার ভেতর থেকে চারি আমাদের জন্য 3 কাপ চা আর এক পাত্র বেশ অনেকটা মুড়ি মাখা নামিয়ে রেখে গেল তক্তপোষের ওপর। কিশোরী এক মুঠো মুড়ি হাতে তুলে তা সোজা চালান করল মুখের ভেতর। তারপর চিবোতে চিবোতে বলল, নিন ঠাকুরমশাই, অযথা আর বিলম্ব করে লাভ কি? কিশোরী, এই হলো তোমার বড় দোষ। আর ঠিক কতবার তোমাকে বলবো যে আমি আজ অবধি তোমাদের যে সমস্ত কাহিনী শুনিয়েছি তার কোনোটিও মিথ্যা নয়। আমি মন গড়া কোনো গল্প বলি না। যা বলে থাকি তা দিনের আলোর মতন ধ্রুব সত্য ঘটনা। অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নানান মানুষের সাথে ঘটেছিল এইসব ভয়ানক ঘটনা। হ্যাঁ, এখনো অবধি যার সাক্ষী হয়ে রয়েছে কেবলমাত্র আমি একা। কিশোরীর কথায় ঠাকুরমশাই কিঞ্চিত হলেও চটে গেছেন দেখে আমি এবার পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বললাম,
আহ ভাই কিশোরী, হচ্ছেটা কি? একটু চুপ করো দেখি। তুমি মন দিয়ে মুড়ি মাখা আর চা খাও, আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছি। ঠাকুরমশাই, আপনি আজ আমাদের একটা বেশ ভয় ধরানো, গা শিরশিরে সত্যি কাহিনীর কথা শোনান তো, যা আগে কখনো না কখনো ঘটেছিল। আমার এই কথা শুনে ঠাকুরমশাই এবার কিছুটা শান্ত হলেন। তিনি সিগারেটের মধ্যে একটা লম্বা টান দিতে দিতে দু চোখ বন্ধ করলেন। তার এই রূপ ভাব আমার খুব ভালোভাবে জানা। আমি বুঝলাম তিনি স্মৃতির মহাসমুদ্রে ডুব দিয়েছেন মণিমুক্তের মতো কোনো একটি গল্প তুলে আনার জন্য। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে আমাদের হলো না। মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই ঠাকুরমশাই নাক ও মুখের মাধ্যমে বেশ অনেকটা ধোঁয়া ছেড়ে বললেন, আজ আমি তোমাদের যে কাহিনীর কথা শোনাতে চলেছি তা আজ থেকে বেশ অনেক বছর আগের ঘটনা। মন দিয়ে শোনো তবে সেবার ঠিক কি ঘটেছিল। আমি আর কিশোরী একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। ইতিমধ্যেই বাইরের ঘন কালো মেঘরাশি থেকে টুপটাপ শব্দে শুরু হয়েছে বৃষ্টিপাত। মেঘের ঘন ঘটা দেখে সহজেই অনুমান করা যাচ্ছে যে আর কিছুমাত্র সময়ের মধ্যে মুষলধারায় বর্ষণ শুরু হবে। আমরা এবার মন দিয়ে শুনতে লাগলাম ঠাকুরমশায়ের সেই কাহিনীর কথা। তোমরা তো জানোই যে আমি বরাবরই ভবঘুরে স্বভাবের মানুষ। চার দেওয়ালের এই গণ্ডিবন্ধ জীবন আমার ভালো লাগে না কোনো কালে। সে কারণে অতীতের বিভিন্ন সময় হুটহাট করে যখন যেখানে খুশি বেরিয়ে গেছি বাড়ির বাইরে। একটানা বেশ কয়েক মাস সেভাবেই অজানা অচেনা জায়গায় ঘুরে ফিরে বাড়ি এসেছি কয়েকটা দিন থাকার জন্য। তারপর আবার যথাক্রমে বেরিয়ে পড়েছি অজানার টানে। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে আমি কখনোই সব কিছু ত্যাগ করে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে উঠতে পারবো না। সে কারণেই আমি সংসারে থেকে নিজের মতন করে আমার সাধন জীবন তৈরি করেছি। সেইবার এমনই কয়েকটা দিন থাকবো বলে ফিরে এসেছি বাইরে থেকে। হঠাৎ একদিন সাত সকালবেলায় আমাদের বাড়ির সদরের ভিতর দিয়ে ঢুকে এলো এক মধ্যবয়স্ক পুরুষ এবং খুব সম্ভবত তার স্ত্রী। তাদের দেখেই আমি বুঝলাম যে এরা আসলে স্বামী স্ত্রী। এবার কিঞ্চিত ইতস্তত বোধ করে আমার দিকে তাকিয়ে বলল পুরুষটি, আজ্ঞে মশাই, কিছু মনে করবেন না। সদর দরজা খোলা আছে দেখে বিনা অনুমতিতেই প্রবেশ করলাম। বড় আশা নিয়ে আমরা এখানে এসেছি, সেই বহু দূরের পথ থেকে তারানাথ তান্ত্রিক মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য। লোকমুখে জিজ্ঞাসা করলে সকলে আপনার এই বাড়িটি দেখিয়ে দিল। আচ্ছা, এটাই কি সেই নাম করা তারানাথ তান্ত্রিক মহাশয়ের বাড়ি? আমরা কি একটিবার তার সঙ্গে দেখা করতে পারি? সেই পুরুষটিকে দেখে আমার সত্যি বড় কষ্ট হলো। আমি বিলক্ষণ বুঝলাম সে এবং তার স্ত্রী নির্ঘাত কোনো না কোনো এক মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছে। তাদের দুজনেরই চোখের তলায় গাঢ় কালির আস্তরণ পড়েছে দীর্ঘদিন অনিদ্রার কারণে। মাথার অবিন্যস্ত চুল বেশ উস্কো, পরনের কাপড় চোপড় কোন রকমে যেন পড়েছে তারা। আমি এবার তাদের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী, ওরফে তারানাথ তান্ত্রিক। তোমরা যার খোঁজে বহু দূর হতে এখানে এসেছো, আমি হলাম সেই ব্যক্তি। তোমাদের দুজনকেই আমি তুমি করে বললাম, কারণ তোমরা প্রায় আমারই সমবয়সী। সে কারণেই আর অযথা আপনি আগে করলাম না। আমার কথা শোনার পর দেখলাম তারা দুজনের রীতিমতো বেশ চমকিত হয়ে পড়ল। বাংলা প্রবাদ অনুযায়ী তারা যেন পুরোপুরি আকাশ থেকে পড়ল। ওরা বোধহয় ঘুণাক্ষরও ভাবতে পারেনি যে আমি তারানাথ তান্ত্রিক হতে পারি বলে। বিস্ময়ের ঘোর কাটতেই সেই যুবক এবং তার অর্ধাঙ্গিনী এক প্রকার দৌড়ে এসে আমার পদতলে লুটিয়ে পড়ল। আমি তড়িঘড়ি তাদের উদ্দেশ্যে বললাম, আরে থাক থাক, এ কি করছো তোমরা? হ্যাঁ, আমায় প্রণাম করার মতো কিছুই হয়নি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তোমাদের সকল বিপদ ভঞ্জন করুন, এই আশীর্বাদ করি। এইখানে উঠে বসো দেখে তোমরা আগে। তোমাদের দেখে অত্যন্ত ক্লান্ত বলে মনে হচ্ছে। একটু জল বাতাসা মুখে তোলো, তারপর না হয় সবটা বুঝিয়ে বলছি আমি, আর তারপর তোমাদের কথাগুলো মন দিয়ে শুনবো, কেমন? এই কথা বলে আমি তাদের উঠিয়ে বসালাম আমার সম্মুখ ভাগে। তারপর তাদের কোনো আপত্তিতে বিন্দুমাত্র কর্ণপাত না করে
গৃহের অভ্যন্তর থেকে কিছুটা ঠান্ডা পানীয় আর কয়েকটা বাতাসা এনে তা দিলাম তাদের হাতে। আমার কথা আর অমান্য করতে পারল না ওরা। দুটো বাতাসা মুখে তুলে ঢক ঢক করে বেশ অনেকটা জল খেলো। আমি বুঝলাম সত্যি তারা যথেষ্ট ক্লান্ত হয়েই পড়েছিল। এবার সেই যুবকটি নিজের এবং তার স্ত্রীর পরিচয় দিল। নমস্কার ঠাকুরমশাই, আমার নাম নীলকমল, আর এই হলো আমার গিন্নি প্রসন্নময়ী। আমরা এক জটিল সমস্যার মধ্যে পড়েছি ঠাকুরমশাই। আপনাকে আমাদের এই সর্বনাশা সমস্যা থেকে পরিত্রাণ দিতেই হবে, তা না হলে আমাদের বেঁচে থাকার সকল শক্তি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। অনেক খোঁজ খবর করার পর আপনার কথা জানতে পেরেছি ঠাকুরমশাই। বুক ভরা আশা নিয়ে সেজন্য ছুটে এসেছি আপনার কাছে। এবার আপনি আমাদের একমাত্র অন্তিম ভরসা। এমন করে বলো না তোমরা। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার যতটুকু সাধ্য আর যতটুকু ক্ষমতা তার সবটাই উজাড় করে তোমাদের সেই বিপদ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। তেমনটাই তো আমার গুরুদেবের আদেশ ছিল আমার প্রতি। তবে তোমরা আগে তোমাদের ঠিক কি বিপদ ঘটেছে সেই কথাটা বলো। বিপদের কথা না জানলে আমি যে এইসবের কিছুই বুঝে উঠতে পারছি না। হে নীলকমল। বলছি ঠাকুরমশাই, বলছি। এই হলো আমার স্ত্রী প্রসন্নময়ী। ঠাকুরমশাই, আমার দুঃখের কথা কি বলবো আপনাকে। আমার স্ত্রী এই নিয়ে দুবার গর্ভবতী হয়েছিল, কিন্তু দুবারই সে মৃত সন্তানের জন্ম দিয়েছে। এবার সে তৃতীয়বার মা হতে চলেছে। মাঝে ব্যবধান মাত্র কয়েক মাসের। ঠাকুরমশাই, ইতিমধ্যে আমার বুক কাঁপতে শুরু করেছে। নানান ধরনের কুচিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করছে। আমার স্ত্রীর আশঙ্কা যে সে এবারেও কোনো এক মৃত সন্তানের জন্ম দিতে চলেছে। ছি ছি নীলকমল, এ তুমি কি কথা বলছো? আর প্রসন্নময়ী, তোমাকেও বলছি, তুমি এমন দ্বারা ভাবলে কি করে? হ্যাঁ, আগে ভাগে মা হয়ে গর্ভস্থ সন্তান যে মৃত তা ঘোষণা করে দিলে এটা কিন্তু মোটেও উচিত কার্য নয়। তাছাড়া তোমাদের যদি এই সমস্যাই হয়ে থাকে তাহলে তোমরা কোনো বড় ডাক্তার বৈদ্য এনাদের কাছে না গিয়ে হঠাৎ করে আমার কাছে এলে কেন? আমার এমন ধরা কঠিন কথা শুনে মাথায় ঘোমটা টেনে অত্যন্ত লজ্জিত কণ্ঠে প্রসন্নময়ী এবার সজল নেত্রে আমার পানে তাকিয়ে কাতর সুরে বলল, আসলে কি বলুন তো ঠাকুর মশাই, ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেই বুকটা কেঁপে ওঠে থরথর করে। আমি এর আগে আমার প্রথম আর দ্বিতীয় সন্তানকে পেটের ভেতর থেকে বের করেছি সম্পূর্ণ মৃত অবস্থায়। একজন জননীর কাছে যে এ কি ভীষণ কষ্টের এক অনুভূতি, তা আপনি পুরুষ মানুষ হয়ে বুঝতে পারবেন না কিছুতেই। এই কষ্ট শুধুমাত্র নারীরাই বোঝে। মা ডাক শুনতে পারিনি আজ পর্যন্ত কখনো। আমি কোনো শিশুর মুখ থেকে আজও মা ডাক শুনতে পাইনি। সেই সৌভাগ্য আমার হয়নি কখনো। আমার অন্তরাত্মা শুকনো মরুভূমির ন্যায় পুরোপুরি খটখটে হয়ে আছে মা শোনার জন্য। আর আপনি বললেন না যে আমরা ডাক্তার বৈদ্য না করে অযথা আপনার কাছে এসেছি কেন? আপনার কি মনে হয় ঠাকুরমশাই, আমরা কি আর সেই চেষ্টা করিনি? কোনো প্রচেষ্টায় আর বাকি ছিল না। আমাদের সকল ডাক্তার বৈদ্য ব্যর্থ হয়েছে। আসলে আসলে আমার সাথে যা ঘটছে, বা প্রতিবার আমি গর্ভবতী হলে আমার সাথে যা ঘটে চলেছে, তা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। সে কারণেই সেই সমস্যার সুরাহা করা কোনো ডাক্তার কিংবা বৈদ্যমশাইয়ের কার্য নয়। এই সমস্যার সমাধান কেবলমাত্র করতে পারেন আপনি। প্রসন্নময়ীর এই কথা শুনে আমি এবার খানিকটা চিন্তিত হয়ে পড়লাম। আমার কপাল জুড়ে বেশ কয়েকটা চওড়া ভাঁজ খেলে গেল। নীলকমলের দিকে তাকিয়ে আমি বললাম, নীলকমল, প্রসন্নময়ী হঠাৎ করে এমন ধারা কথা বলল কেন? সে কি এমন বিষয় লক্ষ্য করেছে গর্ভবতী অবস্থায় যার কারণে তার মনে হচ্ছে যে তার তৃতীয়বারের এই সন্তানটিও মৃত অবস্থায় জন্মগ্রহণ করতে চলেছে? আমার নীলকমল এবার বলল, ঠাকুরমশাই, আপনি দয়া করে আমায় রক্ষা করুন ওই অশরীরী আত্মার হাত থেকে। আমার স্বামী কোনো কিছুই বুঝতে পারে না, তবে আমি সচক্ষে দেখতে পাই ওই কালো কায়াহীন ছায়াকে
সে সব সময় আমার সাথে সাথে ঘোরাফেরা করে। আমি যেখানে যেখানে যাই সেখানে সেখানেই সেও যায়। যতদিন না আমার মৃত সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন সে আমার সাথে থাকে। আমাকে মাঝে মাঝেই নাগপাশের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওই শয়তানি সর্বনাশিনী নিজের কালো লোমশ 2 হাত দিয়ে। আমি ঠিক তখনই উপলব্ধি করতে পারি যে আমার জঠরের মধ্যে যেন এক তীব্র বিষ ছড়িয়ে পড়ছে খুব খুব দ্রুততার সাথে। আমার সন্তানের প্রাণবায়ু বুঝি ক্রমশ নিঃশ্বসিত হয়ে যাচ্ছে। বাহ, এটা তো তুমি খুব ভালো একটা কথা বলে প্রসন্নময়। সত্যি এই বিষয়টার কথা আমার মাথাতেই আসেনি। দাঁড়াও, তোমাদের বাড়ি যাওয়ার আগে আমি তোমাকে একটি রক্ষা কবচ পরিয়ে দেব। এতে কিছুটা হলেও তোমাদের সুরাহা প্রদান করবে। ওই কবচটি শয়তানি ওই অশরীরীর হাত থেকে রক্ষাও করবে তোমাদের। কোনো সুরক্ষা ছাড়া তোমাদের বাড়ি যাওয়া মানে তুমি স্বেচ্ছায় তার সংস্পর্শে চলে যাওয়া। আর একটিবার তার সংস্পর্শে যাওয়া মাত্রই সে সুবর্ণ সুযোগ বুঝে ঠিকই তোমার ক্ষতি শুরু করবে। তাই কোনো রকম ঝুঁকি না নেওয়াই ভালো। তোমরা একটু বসো, হ্যাঁ, আমি ভিতর বাড়ি থেকে একখানা তাবিজ তৈরি করে আনি। এ কথা বলে আমি সোজা উঠে বললাম। তারপর প্রসন্নময়ী আর নীলকমলকে বসতে বলে আমি বাড়ির অন্দরে সোজা প্রবেশ করলাম। আমার কক্ষের ভিতরে রাখা ঠাকুরের সিংহাসনের একেবারে সম্মুখে এসে বসলাম আমি। 2 হাত জড়ো করে বীজ মন্ত্র পাঠ শুরু করলাম। বেশ কিছুক্ষণ যাবৎ পূজা পাঠ করার পর একখানা তাবিজের মধ্যে বেশ কিছুটা পুষ্প ভরে তা ঈশ্বরের চরণতলে অর্পণ করে সেই তাবিজটির মুখ গলন্ত মোম দিয়ে ভালোভাবে বন্ধ করে তার মধ্যে একখানি লাল সুতো জড়িয়ে তা আমি নিয়ে এলাম বাড়ির বাইরে। তাবিজ হাতে নিয়ে আমাকে বেরুতে দেখেই মুখে একটু হাসি ফুটল নীলকমলের। আমি সেই তাবিজখানা তার হাতে দিয়ে বললাম, নীলকমল, এই নাও, এটা তোমার স্ত্রীর হাতে ভালোভাবে শক্তপোক্ত করে বেঁধে দাও দেখি। প্রসন্নময়ী, মনে রেখো, এই তাবিজ তোমার হাতে যতক্ষণ বাঁধা থাকবে ততক্ষণ তুমি কিছুটা হলেও সুরক্ষিত অবস্থায় থাকবে। তাই কখনো এই তাবিজখানা তুমি তোমার কাজ ছাড়া করো না। তোমার সন্তানের মঙ্গল কামনা করে অন্তত এটা নিজের সঙ্গেই রেখো। আমি সেই তাবিজটা নীলকমলের হাতে তুলে দিতেই সে সেটাকে মাথায় ঠেকিয়ে পরম ভক্তির সাথে তা ভালোভাবে বেঁধে দিল তার স্ত্রীর হাতে। প্রসন্নময়ী আমার দিকে তাকিয়ে নমস্কার করে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনো এই তাবিজ নিজের কাজ ছাড়া করব না, মরে গেলেও না। ঠাকুর মশাই, চলুন এবার তাহলে আমরা বরং দুগ্গা দুগ্গা বলে রওনা দিই। আর একটুখানি অপেক্ষা করো তোমরা, আমি আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঝোলায় ভরে এক্ষুনি নিয়ে আসছি। তারপর দুগ্গা দুগ্গা বলে রওনা দেব, কেমন? মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই আমি ঘরের ভেতর থেকে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব ঝোলার ভিতর গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম বাইরে। নীলকমল আর প্রসন্নময়ীকে অনুসরণ করে আমি এগিয়ে গেলাম সামনের দিকে। তারপর যথাক্রমে গরুর গাড়িতে চড়ে আমরা রওনা দিলাম। আমার বাসা বাড়ি থেকে তাদের বাড়ির দূরত্ব নেহাত কিছু কম ছিল না, বেশ অনেকটাই রাস্তা। তাই তাদের বাড়ি গিয়ে পৌঁছাতে আমাদের বেশ অনেকটা সময় লেগে গেল। একটানা এত দূর বলে ঠাকুরমশাই একটু বিরতি নিলেন। আমি একবার বাইরের দিকে তাকালাম, দেখলাম মুষলধারে আগের মতোই বর্ষণ হয়ে চলেছে, এক নাগাড়ে বিরামহীনভাবে। বৃষ্টি থামার এতটুকু লক্ষণও নেই মনে হচ্ছে। আকাশের মধ্যে সঞ্চিত সব জলকণা আজই বুঝি ঝরে পড়বে অঝোর ধারায়। কালো গগনের মধ্যিখানে মাঝে মাঝে খেলে যাচ্ছে বিদ্যুতের লকলকে তলোয়ার। তোমরা এখানে একটু বসো হে, আমি একবার ভিতর বাড়ি থেকে ভালো করে গড়গড়াখানা সেজে আনি। তোমাদের কিনে আনা পাসিংশো সিগারেটের মধ্যে তামাক খাওয়ার আসল মজা কোনো মতেই লুকিয়ে নেই। তামাক সেবনের আসল আমেজ লুকিয়ে আছে গড়গড়ার মধ্যে। গড়গড়া রেখে তামাক খাওয়ার একটা আলাদাই মজা আছে। তবে এখনকার দিনে মানুষ ধীরে ধীরে যা ব্যস্ত হয়ে পড়েছে, তাদের নিত্যদিনের নানান কাজে সে কারণেই বাজার দখল করে নিচ্ছে এই সিগারেট। সিগারেটের মাধ্যমে তামাক সেবনে সময়ও বেঁচে যায়, আবার কোনোরূপ আড়ম্বর ছাড়াই তা পরিবহন করাও যায় খুব সহজে। যাক ওইসব কথা বাদ দাও,
তোমরা এখানে একটু বসো ধৈর্য ধরে, আমি মাত্র কিছু সময়ের মধ্যেই ফিরে আসছি। ঠাকুরমশাই উঠে ঘরের ভেতর চলে যেতেই আমি আর কিশোরী অগত্যা বসে রইলাম। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, ভায়া, দুখানি সিগারেট বের করো। সিগারেট ধরিয়ে একবার ঠাকুরমশাই যখন বিরতি নিয়েছেন, এখন আর তিনি আসবেন না কিছুতেই। ঠাকুরমশাই ফিরে আসতে আসতে এখন অনেকটা সময় বাকি। এই ফাঁকে আমরাও একটু ধূমপান সেরে ফেলি। কিশোরীর কথা শুনে আমি একটু মৃদু হেসে দুটো সিগারেট বের করে একটা দিলাম তাকে, আরেকটা নিলাম নিজে। তারপর সিগারেট ধরিয়ে বেশ আমেজ করে ধূমপান করতে লাগলাম। যত সময় যাচ্ছে ততই চারিদিকে অন্ধকার যেন আরও ঘনীভূত হচ্ছে। এ যেন কোনো এক মহাপ্রলয়ের আগাম পূর্বাভাস। সিগারেট খাওয়ার পর্ব সমাপ্ত হলে সিগারেটের অবশিষ্ট ফিল্টার দুটো আমরা ছুঁড়ে দিলাম মাঝ উঠোনের দিকে। উঠোনের জমা জলে সিগারেটের ফিল্টার দুটো গিয়ে পড়তেই সশব্দে তা নিভে গেল। আরও কিছুটা সময় আমি আর কিশোরী নিজেদের মধ্যে টুকিটাকি গল্প গুজব করে কাটিয়ে দেওয়ার পর দেখলাম ঠাকুরমশাই গড়গড়া হাতে নিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন। তারপর তিনি যথাস্থানে বসে আমাদের দিকে ঈষৎ লালচে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে খানিকটা হেসে বললেন, কি হে, গল্পের পরবর্তী অংশ শোনার জন্য ভারী ব্যাকুল হয়ে পড়েছ দেখছি। অন্তর ছটপট করছে বলে মনে হচ্ছে জানো কি, তাই তো? ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি এবার কিছুটা মৃদু হাসি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঠিকই বুঝতে পেরেছেন। সত্যি গল্পের পরবর্তী অংশটা জানার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছি। আমাদের সকলেরই হৃদয় উদ্গ্রীব হয়ে রয়েছে সেই কথা শোনার জন্য। আচ্ছা বেশ বেশ, তোমাদের আর এতটুকু অপেক্ষা করতে হবে না। আমি এবার সেই ঘটনার পরবর্তী অংশ বলছি, মন দিয়ে শুনতে থাকো। এই কথা বলে ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, নীলকমলের বাড়ির চৌকাঠে পা রাখার সাথে সাথেই আমার সারা শরীর যেন একটা প্রবল বিদ্যুতের তরঙ্গ বয়ে গেল। আমার মেরুদণ্ড বরাবর সর করে নেমে গেল একটা অতীব ঠান্ডা শীতল অনুভূতি। মাটির সাথে পা যেন আটকে গেল আমার। কি বলবো তোমাদের সেই অনুভূতি ভাষায় ব্যক্ত করা এক প্রকার দুঃসাধ্য ব্যাপার। আমার নাকে এলো একটা অদ্ভুত কটু বাজে গা গোলানো গন্ধ। আমার হৃদয়ের মধ্যে প্রবল শব্দের সাথে সেই বিপদ ঘণ্টাটা বেজে উঠল প্রত্যেকবারের ন্যায়। আমি বুঝলাম এই বাড়ির মধ্যে সত্যি ভয়ানক কোনো এক অপশক্তি রয়েছে। নীলকমলের স্ত্রী প্রসন্নময়ীর ধারণা তবে মিথ্যা কিংবা ভ্রান্ত নয়। সে যেই কায়াহীন কালো কুচির ছায়াকে দেখে, ওটাই আসলে সেই অপশক্তি। এবার তবে আমায় ওই অপশক্তির মুখোমুখি হতে হবে। আমায় জানতেই হবে সে কে, কেন সে প্রতিবার ফিরে ফিরে আসে প্রসন্নময়ী গর্ভবতী হওয়ার সাথে সাথে। সে কি কারণে চায় না যে প্রসন্নময়ী সন্তান লাভ করুক? তার কিসের এত শত্রুতা? এই প্রশ্নগুলোই আমার মাথার মধ্যে ঘুরপাক করতে লাগলো। আমি আমার আরাধ্য দেবতা কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীকে নতমস্তকে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম নিজের এবং নীলকমলের, যাতে ওই অপশক্তি আমাদের কোনরূপ ক্ষতি করতে না পারে। তোমাদের তো আগেই বলেছি যে প্রসন্নময়ী হাতে আমি আমার গৃহ থেকেই ওই রক্ষা কবচটি বেঁধে দিয়েছিলাম। ফলে তারা নতুন করে গাত্রবন্ধন করার বিশেষ প্রয়োজনীয়তা অনুভব করলাম না। তাকে সুরক্ষা প্রদান করার জন্য ওই রক্ষা কবচটি যথেষ্ট। চলুন আমাদের সঙ্গে আমাদের বাড়ি চলুন। আসুন ঠাকুরমশাই, আমাদের বাড়ির পিছন দিকে একটা পুকুর রয়েছে। পুকুরটা স্বচ্ছ টলটলে জলে পরিপূর্ণ। ওইখানে গিয়ে আমরা বরং স্নান সেরে আসি, তারপর না হয় প্রসন্নময়ী আমাদের জন্য খাবার বাড়বে। আসুন, আপনি আসুন আমার সঙ্গে। নীলকমলের বলা কিছু কিছু কথা আমার কানে ঢুকলো, আর কিছু কথা আমি যেন শুনতেই পেলাম না। আমার মস্তিষ্ক জুড়ে তখন অবিরত কেবলই ঘুরপাক খাচ্ছে ওই সকল প্রশ্ন। কাঠের মধ্যে কাঠ পোকা যেমন কুড়ে কুড়ে কাঠ খেয়ে চলে সমানে, ঠিক তেমনই আমার মাথার ভেতর যেন
কোনো একটা পোকা এক নাগাড়ে কামড় বসাচ্ছে। একখানা গামছার ঘটি হাতে নিয়ে আমি নীলকমলের দেখানো পথ ধরে তার সাথে এগিয়ে গেলাম তাদের বাড়ির পেছনের পুকুরের পাড়ে। সেখানে গিয়ে উপস্থিত হতেই দেখলাম সত্যি বেশ বড় সড়ো একটি পুকুর। পুকুরটির জল স্বচ্ছ টলটলে নীলাভ বর্ণের। কিছুটা সরিষার তেল ভালোভাবে মেখে আমি এবার পুকুরে নামলাম। পুকুরের শীতল জলে ভালো করে স্নান সেরে পুকুর থেকে উঠতেই যাব, আচমকা আমার নজর পড়ল নিচের দিকে। পুকুরের কম্পমান স্বচ্ছ জলে আমি দেখলাম একটি অদ্ভুত প্রতিচ্ছবি। আমার যেন ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা কালো কুৎসিত অপছায়া, যার চোখ দুটো লালচে আগুনের ভাতার মতো দিক দিক করে জ্বলছে, যেন মাত্রাতিরিক্ত হিংসার প্রবল আক্রোশে। আমাকে দেখে কিলকিল করে হেসে উঠল সেই ছায়া মূর্তিটি। তার কালো ঠোঁটের পচা গলা চামড়ার মধ্যে থেকে বেরিয়ে এলো চকচকে ছুরির ফলার মতো তীক্ষ্ণ সারি সারি দন্ত রাশি। আমার গোটা শরীর কেঁপে উঠল থরথর করে। নাসারন্ধ্রের মাধ্যমে শরীরে তীব্র প্রবেশ করলো সেই অদ্ভুত বাজে কটু চামড়া পোড়া গন্ধটা। আমি প্রায় চিৎকার করতেই যাব, হঠাৎ করেই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখলাম কোথাও কেউ নেই। জলের দিকে তাকিয়ে দেখলাম সেই প্রতিচ্ছবিটিও গায়েব হয়ে গেছে পুরোপুরি ভাবে জল থেকে। আমার এমন ধারা অস্বাভাবিক অবস্থা দেখে নীলকমল আমার পিঠে হাত রেখে বলল, ঠাকুরমশাই, কি হলো? জলের মধ্যে দাঁড়িয়ে কি অত ভাবনা চিন্তা করছেন? আপনাকে দেখেও যেন কেমন একটা লাগছে। আপনি ঠিক আছেন তো? নীলকমলের এমন ধরায় আচমকা পিঠে হাত রাখায় আমি একটু ঘাবড়েই গেছিলাম প্রথমটায়। তারপর নিজেকে একটু স্বাভাবিক করে তুলে আমি বললাম, ও কিছু নয় হে নীলকমল। এই চলো দেখি আমার স্নান করা সম্পন্ন হয়েছে। তোমারও তো স্নান হয়ে গেছে দেখছি। চলো এবার বরং জল থেকে ওঠা যাক। আমি চাইলে নীলকমলকে সকল সত্যিটা বলে দিতে পারতাম যে আমি তাদের বাড়িতে পদার্পণ করার সাথে সাথেই সেই অশুভ শক্তিকে অনুভব করেছি। আর শুধুমাত্র তাই নয়, এই ক্ষণিক মুহূর্ত আগে সে আমাকে প্রথমবারের মতো দর্শনও দিয়েছে। ওহ, কি বিভৎস দেখতে ছিল তার সেই দৈহিক রূপ! কিন্তু আমি এইসবের কোনো কিছুই ছেলেটাকে বললাম না। এমনিতেই ছেলেটা প্রচ্ছন্নময়ী এবং তাদের আগত সন্তানকে নিয়ে অনেক চিন্তার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিল, তাই আর অযথা তার চিন্তা বৃদ্ধি করালাম না। স্নান সেরে নীলকমলের সাথে বাড়ি ফেরার পর দেখলাম ইতিমধ্যেই প্রচ্ছন্নময়ী আমাদের জন্য বেশ অনেক রকমের খাবার প্রস্তুত করে ফেলেছে। চটজলদি তবে অল্প সামান্য কিছু আহার করে আমি একটু গড়িয়ে নিলাম। আমার ভীষণ ক্লান্ত লাগছিল, দু চোখের পাতা যেন ভার হয়ে আসছিল ঘুমের কারণে। আমি বুঝলাম সত্যিই আমার একটু নিদ্রার প্রয়োজন। তাই নীলকমলের দেখিয়ে দেওয়া কক্ষে প্রবেশ করে আমি শয্যার মধ্যে গা এলিয়ে দিতেই কখন যেন ঘুমে চোখ জুড়িয়ে এলো আমার। ঘুমের মধ্যে দেখলাম একটা অদ্ভুত স্বপ্ন। ওহ, কি 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 যে বলবো তোমাদের! সেরকম স্বপ্ন আমি জীবনে খুব কম বারই দেখেছিলাম হয়তো। বহুক্ষণ চুপ থাকার পর কিশোরী এবার ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করল, কেন ঠাকুর মশাই, কি এমন স্বপ্ন দেখলেন আপনি যার কারণে বলছেন যে জীবনে ওই রকম স্বপ্ন আপনি খুব কম বারই দেখেছিলেন? কি স্বপ্ন দেখেছিলাম তা শুনতে চাও? বেশ, শোনো তবে সেই ভয়ানক স্বপ্নের কথা। নেহাত আমি তারানাথ চক্রবর্তী, তাই যদি আমি না হয়ে অন্য কেউ সেই স্বপ্ন দেখতো তাহলে আমি নিশ্চিত যে ঘুমের মধ্যে সে ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেত। ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম যে সেই কালো কুৎসিত অপছায়াটি পুনরায় হাজির হয়েছে আমার সামনে। এবার আমি পরিষ্কারভাবে দেখলাম তাকে। তার পরনে রয়েছে একটি লাল পাড় সাদা মলিন বহু পুরাতন শাড়ি। মাথার মধ্যে একটিও চুল নেই। সেই নারীর চকচকে টাকের বেশ কিছুটা অংশ লালচে হয়ে রয়েছে সিঁদুরের কারণে।
তার সারা শরীরে পোড়া দগদগে ক্ষত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যত্রতত্র জুড়ে। কোথাও কোথাও থেকে আবার চামড়াও গলে যাওয়া পচা মাংস খসে খসে পড়ছে। দুই বুড়োর মাঝখানে একটা বিশাল বড় গোল লালচে টিপ বিদ্যমান। মহিলার চোখের পাতা ও বুড়োর লোমের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। সেই পাতাহীন চোখে রক্ষী কোটরের ভেতর যেন সেদিয়ে গেছে চোখ জোড়া। যেখানে মণি বলে কিছুই নেই, যা রয়েছে তা যেন দু টুকরো কাঠ কয়লা, দিকে দিকে করে জ্বলতে থাকা জ্বলন্ত দুটো কাঠ কয়লার অংশ। সেই অক্ষী কোটরের ভিতর হতে বেরিয়ে আসছে লালচে আলোর রশ্মি। তার ঠোঁট ফাঁক করলে বহির্ভূত হয় সুচালো একাধিক দন্তরাশি। তার বরণে শাড়িখানাও যেন পুড়ে গিয়ে চিটিয়ে গেছে তার দেহের সাথে। সেই দগ্ধ মৃত আগুনে ঝলসানো অশরীরী ছায়াটি এবার তার নিজের ডান হাত তুলে ধরল আমার দিকে। আমি দেখলাম তার সেই সরু লিকলিকে হাতের মধ্যে বিদ্যমান সধবা নারীর ন্যায় শাখা বলা। তার প্রত্যেকটি আঙুলের অগ্রভাগে বিশাল বিশাল কালচে বঙ্কিম নখর উপস্থিত। সেই অপছায়া নারী মূর্তিটি এবার আমার দিকে হাত তুলে এক অদ্ভুত ভঙ্গিমায় হাতছানি দিয়ে যেন খ্যান খ্যানে সুরে বলল, কি করতে এলি এখানে? প্রসন্নময়ী সন্তানকে আমার হাত থেকে বাঁচাবি বলে? আমি থাকতে তা কিছুতেই ঘটতে দেব না। ওর পেটের ছাকে দুইবারের মতন এবারেও আমি মেরে ফেলবো। কিছুতেই জীবিত বাচ্চা ভূমিষ্ঠ হতে দেব না। ওর পেটের ছাকে না মারা অব্দি আমার শান্তি নেই। আমি আমার কার্য সম্পন্ন করে আবার ফিরে যাব পুনরায়। আমি ফিরে আসবো আবার সে গর্ভবতী হলে। তার পেটের ওই ছাকে মারতে আমি জননী হতে পারিনি, তারও কোনো অধিকার নেই জননী হবার। আমি আমার পেটের বাচ্চাকে এই জগতের আলো দেখাতে পারিনি, তাই তাই তাকেও সে সুযোগ আমি দেব না, কিছুতেই দেব না। এখান থেকে তুই চলে যা, চলে যা, ভালো ভালো চলে যা। হয়তুক আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস না। প্রসন্নময়ীর বাচ্চাকে আমি মারবই। আমার পথে যে বা যারাই বাধা হয়ে দাঁড়াবে আমি তাদের সবাইকে শেষ করে দেব। এখনো বলছি, সময় আছে, সুযোগ আছে। যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তো পালিয়ে যা, পালিয়ে যা বলছি এদের ছেড়ে। যা যা, নয়তো তোর কপালেও মৃত্যু নাচছে, মৃত্যু নাচছে। ঘুমের ঘোরে অবচেতন মনে আমি উচ্চ কণ্ঠে সেই অপশক্তির বিরুদ্ধে প্রবল আপত্তিকর ভাবে তার কথার জবাবে বললাম, কিছুতেই না, কোনো মতেই না। আমি নীলকমল কিংবা প্রসন্নময়ীকে অসহায় করে কিছুতেই চলে যেতে পারবো না এখান থেকে। নিজের জীবনের বিনিময় হলো তাদের রক্ষা করব আমি, এবং তাদের এবারে তৃতীয় সন্তানকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ করার দায়িত্ব নেব। বিনাশ ঘটবে তোমার, হ্যাঁ 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 সর্বনাশিনী, তোমার বিনাশ ঘটবে চিরতরের জন্য, আর তা ঘটাবো আমি। আমি জানি না তুমি কে, কিন্তু খুব শীঘ্রই তা জানতে পারবো। আমার হাতেই তোমার বিনাশ অনিবার্য। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। তুমি যদি নিজের ভালো চাও তাহলে এই স্থান হতে অতি দ্রুত অন্যত্র চলে যাও, কিংবা পঞ্চভূতের সাথে বিলীন হওয়ার চেষ্টা করো। যদিও তোমার মতো পাপি তাপি আত্মারা এত সহজে ঈশ্বরের সাথে মিলিত হতে পারে না কোনোভাবেই, কিন্তু তাতেও আমি বলবো অন্তত সে চেষ্টাটুকু তুমি করো। মুক্তি লাভের জন্য তৎপর হও, না হলে আমি তারানাথ চক্রবর্তী ওরফে তারানাথ তান্ত্রিক তোমায় কথা দিচ্ছি, তোমার অন্ত আমার হাতেই লেখা আছে। আমি তার কথা তাকেই ঘুরিয়ে বললাম। সে আবার এমন ধারা বাক্য শুনে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়ল। অত্যন্ত ক্রোধান্বিত স্বরে পিশাচির ন্যায় অট্ট হাসি হেসে সেই অশরীরী আত্মা এবার বলল, বেশ 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 বেশ, তবে তাই হোক, তবে তাই হোক। দেখা যাক কার ক্ষমতা কত বেশি। এই যুদ্ধে কে জয়লাভ করে, তুই নাকি আমি? তবে শুনে রাখ রে তান্ত্রিক, আমি প্রসন্নময়ীর পেটের বাচ্চাকে তো খাবই, তার সাথে তোকেও খাবো। এটাই আমার শেষ কথা। ঘুমটা ভেঙে যেতে ধড়বড় করে উঠে বসলাম আমি বিছানার মধ্যে। খোলা জানালার দিকে তাকিয়ে দেখলাম সাজের অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে চড়াচড় জুড়ে। আমার মনের মধ্যে পুনরায় সেই বিপদ ঘণ্টাটা বেজে উঠল প্রবল ভাবে।
আমার অন্তরাত্মা আমায় বলে উঠল, আর মোটেও বেশি সময় নেই হে তারানাথ, আর মোটেও অপচয় করার মতো একদম বেশি সময় নেই। সেই অশরীরী বিদেয়ী আত্মা তোমার সাথে শক্তির যুদ্ধে নেমেছে, সেই কারণেও যত তাড়াতাড়ি সম্ভব মরিয়া হয়ে জয়লাভের চেষ্টা করবে। আর তার জয়লাভ করা মানেই হলো প্রসন্নময়ী এবং তার গর্ভস্থ সন্তানের কপালে সমূহ বিপদ ঘনিয়ে আসতে চলেছে। তোমাকে যা করার তা অবিলম্বে করতে হবে, না হলে কিছুতে তুমি আর সর্বদিক রক্ষা করতে পারবে না। আমি আমার অন্তরাত্মার কথায় সায় দিলাম। দেখলাম এটাই সুবর্ণ সুযোগ। আমাকে একটিবার বাইরের কোনো এক ফাঁকা নির্জন স্থানে গিয়ে মধুসুন্দরী দেবীর ধ্যান করতে হবে এক মনে। ধ্যানের মাধ্যমেই আমি জানতে পারবো ওই অশরীরী আত্মাটি আসলে কে, সে কেন প্রসন্নময়ী সন্তানের ক্ষতি করছে বারংবার, তাদের সাথে তার কিসের এত শত্রুতা প্রভৃতি যাবতীয় প্রশ্নের উত্তর আমি সেখানেই পাবো হয়তো। এরপর এরপর আপনি কি করলেন ঠাকুরমশাই? আপনি কি তাহলে এবার ধ্যানে বসলেন? হ্যাঁ, যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। আমি নীলকমলদের বাড়ি থেকে বেরিয়ে এসে কিছুটা তফাতে একটা ফাঁকা স্থানে গিয়ে পদ্মাসনে টান টান হয়ে বসে এক মনে একাগ্র চিত্তে দেবীর শরণাপন্ন হলাম। দেবী আমার সাক্ষাৎ করুণাময়ী, করুণার আধার। তার কাছে আমি যখন যতবার সাহায্য প্রার্থনা করেছি, তিনি তখনই ততবার নানাভাবে নানান রূপে আমার কাছে এসে আমার সাহায্য করেছেন। এবারও তোর ব্যতিক্রম ঘটল না। কতক্ষণ সেভাবে ধ্যানমগ্ন ছিলাম তা বলতে পারবো না সঠিকভাবে। আমার বন্ধ আঁকি যুগলের সম্মুখে বিচিত্র চিত্রপটের ন্যায় একখানি ঘটনার কিছুটা অংশ ফুটে উঠল। ধ্যানের মাধ্যমে আমি দেখলাম নীলকমল বর বেঁচে দাঁড়িয়ে আছে ছাতনা তলায়। তবে এখনকার মতো সে মোটেও পূর্ণবয়স্ক নয়, সে তখন অত্যন্ত ছোট বালক বলা চলে। এরপর আমি যা দেখলাম তা দেখে রীতিমতো ঘাবড়ে গেলাম। আমি দেখলাম নীলকমল একটি কিশোরী বালিকাকে বিবাহ করছে মহা ধুমধামের সাথে। তবে এ মোটেও প্রসন্নময়ী নয়, এই নারী অন্য কেউ। তাদের বিবাহ সম্পন্ন হলো। এরপরে আরেকটি খাপছাড়া ঘটনায় কিছুটা অংশ আমার নজরে ধরা পড়ল। বধূ বেশে সেই কিশোরী বালিকা রন্ধনশালায় এক মনে কোনো কিছু রান্নার কাজে অত্যন্ত ব্যস্ত। বালিকার পরনে রয়েছে লাল পাড় সাদা শাড়ি, এক মাথা ভিজে চুল খোলাভাবে নেমে এসেছে বক্ষ দেশে, মাথায় গোজা কয়েকটা টাটকা তাজা বেলি ফুল। সেই কিশোরীর শাড়ির আঁচলের মধ্যে উনুন থেকে হঠাৎ করেই আগুন ধরে গেল, অথচ সেই মেয়েটি তা বুঝতেও পারল না। দেখতে দেখতে সেই সর্বগাছী আগুন ধীরে ধীরে গ্রাস করলো মেয়েটার গোটা দেহ। মেয়েটা যতক্ষণে তা বুঝতে পারলো ততক্ষণে আর কিছুই করার নাই। রক্ত মাংস চামড়ার আস্তরণ ফেটে ফেটে আগুনের লেলিহান শিকায় বেরিয়ে আসছে ঘন তাজা থকথকে দেহ রস, উষ্ণ লাল রক্ত আর হাড়ের কাঠামো। মাটিতে পড়ে বিকট চিৎকারের সাথে ছটফট করতে করতে সেই নারী এক সময় প্রাণ হারিয়ে কাটা কলা গাছের ন্যায় লুটিয়ে পড়লো মাটির সাথে। আর কিছুই দেখতে পেলাম না আমি, কিন্তু যা দেখেছিলাম তাই ছিল যথেষ্ট। আমি প্রণাম জানালাম দেবীর উদ্দেশ্যে। আমার চোয়াল ততক্ষণে শক্ত হয়ে উঠেছে। আমার চোখের কোণে তখন বিদ্যুৎ ঝলকের মতন খেলে যাচ্ছে অপরিসীম ক্রোধ। আমি হনহনিয়ে প্রবেশ করলাম নীলকমলদের বাড়িতে। নীলকমল তখন কোনো একটা কাজে নিদারুণ ব্যস্ত ছিল। আমি তার উদ্দেশ্যে উচ্চকণ্ঠে এবার বললাম, নীলকমল, তুমি একটিবার গৃহের অভ্যন্তরে এসো, তোমার সাথে আমার অত্যন্ত জরুরি কিছু কথা রয়েছে। হাতের কাজ ফেলে তৎক্ষণাৎ নীলকমল কক্ষের ভিতরে এসে প্রবেশ করতে আমি তার পানে কড়া দৃষ্টিতে তাকিয়ে সোজাসুজি প্রশ্নমান নিক্ষেপ করলাম, তুমি আসল সত্যিটা আমার কাছ থেকে কেন গোপন করলে নীলকমল? এতে কি লাভ হলো তোমার? হ্যাঁ? আমার কথা শুনে কেমন যেন ঘাবড়ে গেল নীলকমল। সে কাঁপা কাঁপা ভাবে বলল, কি আপনার কাছ থেকে কি গোপন করেছি ঠাকুরমশাই? কি গোপন করেছো তা তুমি বুঝতে পারছো না বুঝি? হ্যাঁ, তোমার যে প্রথম পক্ষের একটি স্ত্রী ছিল এবং সে নারী যে আগুনে পুড়ে বহু বছর আগে মারা গিয়েছে তা বলেছো আমাকে একটিবারের জন্য? হ্যাঁ, কিন্তু এসব কথা আপনি জানলেন কেমনে? তখন তো আমার প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে আমি মামার বাড়িতে থাকতাম।
আমার আমার গ্রামের কোনো মানুষ অব্দি জানে না সে কথা। আমি কি করে সেই ঘটনার কথা জানলাম সেটা জেনে তোমার কোনো লাভ নেই। তুমি শুধু আমাকে এটা বলো যে তুমি এ কথা আমায় কেন জানাওনি আগে। আমায় আমায় মার্জনা করুন ঠাকুরমশাই, আমায় ক্ষমা করুন। এ কথা আপনার কাছ থেকে গোপন করার জন্য আমি সত্যি দুঃখিত। আসলে আমার প্রথম পক্ষের স্ত্রীর কথা আজ অব্দি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ প্রসন্নময়ীকেও বলিনি। সে যদি আমায় ঘৃণা করে, আমায় বিশ্বাস না করে, যদি ভাবে আমার প্রথম পক্ষের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছি, এই সমস্ত নানান কথা ভেবে আমি তাকে বলতে পারিনি কোনো কিছুই। আমার প্রথম পক্ষের স্ত্রীর নাম ছিল সরোজময়ী। তার সঙ্গে আমার বিবাহ হয়েছিল একেবারে কাঁচা বয়সে। সে তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ করে কিরকম ভাবে আগুনে পুড়ে মারা গিয়েছিল মেয়েটা। আমি তখন বাইরে ছিলাম কাজে। ঘরে এসে যখন দেখলাম, তখন আর আমার কিছুই করার নেই। পেটের বাচ্চাটাকে সঙ্গে নিয়ে সরোজময়ী আগুনে পুড়ে মরেছে। তারপর আমি আমার মামার বাড়ি চলে এলাম, আমার মা বাবার কাছে, আমাদের এই গ্রামে। আপনি বিশ্বাস করুন, আমি কতবার বলতে চেয়েছি প্রসন্নময়ীকে আমার আগের পক্ষের স্ত্রীর কথা, কিন্তু কোনোভাবেই তাকে বলে উঠতে পারিনি। প্রসন্নময়ী যখন বলছিল যে সে কোনো এক কালো ছায়াকে দেখতে পাচ্ছে, আমার তখন কয়েকবারের জন্য মনে হয়েছিল সরোজময়ীর কথা। কিন্তু আমি ভেবেছিলাম সে বহু বছর আগের কথা, ও নিশ্চয় মুক্তি পেয়ে গেছে। কিন্তু এবার যে দেখছি, তবে আমার ধারণাই সত্যি হলো। মূর্খের মতন কাজ করেছো তুমি নীলকমল, একেবারে মূর্খের মতন কাজ করেছো। তোমার এমনটা করা মোটেও উচিত হয়নি। প্রসন্নময়ের কাছ থেকে সত্যিটা গোপন করেছো কেবলমাত্র নিজের মনের কিছু ভ্রান্ত ধারণাকে পোষণ করে। আমায় মার্জনা করুন ঠাকুরমশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সকল সত্যি কথা প্রসন্নময়কে বলবো, আজকেই বলবো। প্রথম পক্ষের স্ত্রীর কথা গোপন করার জন্য আমি তার কাছেও ক্ষমা প্রার্থনা করব। দয়া করে আপনি এবারের মতন আমাকে মার্জনা করুন। আপনি শুধু সরোজময়ীর আত্মার হাত থেকে আমাদের মুক্তি দিন। তার অমন আকস্মিক মৃত্যুতে তো আমার কোনো দোষ ছিল না, কিন্তু তা সত্ত্বেও সে আমার সুখের সংসারে কেন আগুন লাগাচ্ছে? কারণ তোমার প্রথম পক্ষের স্ত্রীর আত্মা চায় না তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রীর কোনো সন্তান হোক। সেও গর্ভবতী অবস্থায় মারা গিয়েছিল। সন্তানের জন্ম দিতে সে অক্ষম হয়, সেই কারণেই তার এমন ধারের প্রতিহিংসা। ঠাকুরমশাই, এবার তবে কি হবে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এখন ঠিক কি করণীয়? কি আবার করণীয়? কালকে আমি প্রসন্নময়ীকে নিয়ে এক মহাযজ্ঞে বসবো। আমি তোমায় একটি সাদা পত্রের মধ্যে সেই যজ্ঞের জন্য প্রয়োজনীয় যাবতীয় উপাদানসমূহ লিখে দিচ্ছি। তুমি কেবল সেই সকল বস্তু আনিয়ে রাখো এবং এক মহাযজ্ঞের আয়োজন করো। ওই যজ্ঞের মাধ্যমে সরোজময়ীর আত্মার চিরতরে বিনাশ ঘটাবো আমি। তার এমন ধারা প্রতিহিংসা এবার আর চরিতার্থ হতে দেবো না কিছুতেই। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। আপনার আদেশ আমার শিরোধার্য। এরপর ঠাকুরমশাই আপনি তাহলে প্রসন্নময়ীকে নিয়ে সেই বিশেষ যজ্ঞে বসলেন? হ্যাঁ গো, পরের দিন খুব সকাল সকাল আমি যজ্ঞে বসলাম। আমার লেখা ফর্দ অনুযায়ী সবকিছু এনে দিয়েছিল নীলকমল। সে যজ্ঞের প্রয়োজনীয় উপাদানে কোনরূপ ত্রুটি রাখেনি। সে প্রসন্নময়ীকেও বলে দিয়েছিল তার আগের পক্ষের স্ত্রী সরোজময়ীর কথা। প্রসন্নময়ী তাকে এতটুকু ভুল বোঝেনি। কাল ভৈরবকে স্মরণ করে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি আরম্ভ করলাম সেই মহাযজ্ঞ। সারাদিন ব্যাপী যজ্ঞ চলার পর অপরাহ্নের পড়ন্ত বেলা ফুরিয়ে এলে একটি নরকরটির মধ্যে বেশ কিছুটা সিঁদুর লেপে তাতে কয়েকটা রক্ত জবার ফুল জড়িয়ে আমি তা অর্পণ করলাম আগুনের লেলিহান শিকার মাঝে। তারপর একটা বোড়া চালাকাঠ দিয়ে সজোরে আঘাত করলাম সেই করটির মধ্যে। প্রবল শব্দের সাথে একটা বিস্ফোরণ ঘটল। আমার সেই জোরালো আঘাতের সাথে সাথেই টুকরো টুকরো হয়ে গেল মরার মাথার খুলি। আমি এবার আগুনের মধ্যে হাত ভরে সেই খুলির একটি টুকরো তুলে আনলাম। তারপর তা কিছুটা লালচে কালচে সুতোয় ভালোভাবে এক দণ্ডের মধ্যে বেঁধে তা তুলে দিলাম প্রসন্নময়ীর হাতে। প্রসন্নময় সেই দণ্ডটিকে দেখে প্রথমে একটু ভীত হয়ে পড়লেও আমি তাকে সাহস জুগিয়ে বললাম, কোনো ভয় পেও না প্রসন্নময়। ভয় পাওয়ার সময় মোটেও এটা নয়। এটাই হলো তোমার প্রধান অস্ত্র বা
বলতে পারো তোমার সতীনের অশরীরী আত্মাকে বিনাশ করার পরম ব্রহ্মাস্ত্র। আমি যদি খুব ভুল না করি তাহলে আজ রাতেই সরোজময়ের আত্মা তোমার ওপর আক্রমণ করবে। সে এবার তোমাকে এবং তোমার গর্ভস্থ সন্তান দুজনকে একসাথে মেরে ফেলতে চাইবে। তুমি আজকে রাতে মোটেও ঘুমাবে না। এই অস্ত্রটি নিজের সঙ্গে কাছাকাছি কোথাও লুকিয়ে রেখো। তুমি যখনই বুঝতে পারবে যে ওই অশরীরী ছায়া তোমার সংস্পর্শে এসেছে, তখন তার আক্রমণ করার পূর্বে তুমি আগে ভাগে আক্রমণ করে বসো। এই অস্ত্রটি দিয়ে সেই অশরীরী ছায়ার মধ্যে তোমায় বিদ্ধ করতে হবে। এই অস্ত্রটির মধ্যে অপরিসীম শুভ শক্তি লুকায়িত রয়েছে। ওই অপশক্তির কোনরূপ ক্ষমতা নেই এই অস্ত্রটির হাত থেকে বাঁচার। তুমি অন্তত একটি বারও এই অস্ত্রটি দিয়ে তাকে বিদ্ধ করতে পারো, তাহলেই আর দেখতে হবে না। চিরতরের জন্য তার বিনাশ অনিবার্য। কি প্রসন্নময়ী, ভয় লাগছে? আমি যেমনটা বললাম তা তুমি সঠিকভাবে করতে পারবে তো? আমার কথা শুনে প্রসন্নময়ী এবার দৃঢ়তার সাথে জবাবে বলল, পারবো ঠাকুর মশাই, অবশ্যই পারবো। যে আমার সন্তানের ক্ষতি চায়, যে আমার দুই নির্দোষ নিরপরাধ সন্তানের প্রাণ কেড়ে নিয়েছে, আমায় একটি বারের জন্য মা ডাক শোনার সুযোগ করে দেয়নি, আমি তাকে কিছুতেই ছাড়বো না ঠাকুর মশাই, কিছুতেই ছাড়বো না। আমি দেখলাম প্রসন্নময়ের চোখে যেন আগুন জ্বলছে। তার গলার এতটুকু কাঁপল না। জগতের সকল জননীরা আসলে এমন ধারাই হয়। তারা নিজের প্রাণের বিনিময়ে হলেও সন্তানদের সুরক্ষা প্রদান করতেই ঠিকই জানে। এর পরের ঘটনা সেদিন রাত্রে আমার নির্দেশ মতোই প্রসন্নময়ী সম্পূর্ণ একলা একটি কক্ষের মধ্যে শুয়েছিল। ঘুমায়নি, কেবলমাত্র মিথ্যা ঘুমের অভিনয় করছিল। আমি আর নীলকমল বাইরের অন্ধকারের মধ্যে গা ঢাকা দিয়ে অপেক্ষা করছিলাম কোনো কিছু ঘটার জন্য। রাত্রি তখন কতখানি প্রহর হয়েছে তা আন্দাজ করা বড়ই কঠিন। হঠাৎ করে একটা তীব্র গগনভেদী বিকট চিৎকার ভেসে এলো সেই বন্ধ ঘরের অন্দর থেকে। আমি আর নীলকমল একে অপরের দিকে চোখ চাওয়াচাওয়ি করে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে ঘরের ভেজানো দরজা দড়াম শব্দে খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলাম সেই অশরীরী কালো ছায়া নিচের মেঝের মধ্যে শুয়ে ছটপট করছে। প্রসন্নময় ততক্ষণে মা কালীর মতো এক রুদ্রময় রূপ ধারণ করেছে। তার ঠোঁট জুড়ে খেলা করছে বিজয়িনীর হট্ট হাসি। সে ওই অশরীরীর অপশক্তির ছায়ার শরীরে স্পর্শ করিয়েছে অস্ত্রটি। বিকট চিৎকার করতে করতে সরোজময়ীর আত্মা এক সময় বিলীন হয়ে গেল বাতাসের সাথে। আমি বুঝলাম সে মুক্তি পেল, তবে চিরতরের জন্য। প্রসন্নময়ী এবং নীলকমলকে আমি খুশি সংবাদ দিলাম, তাদের আর কোনো চিন্তা নেই। তাদের সংসার আর সন্তান দুটোই এখন সম্পূর্ণ সুরক্ষিত। তাদের এবারে পিতামাতা হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। পরদিন খুব সকালে আমি তাদের বাড়িতে শান্তি সস্তায়নের জন্য একটি পুজো অর্চনা করে তারপর ফিরে এসেছিলাম। বেশ কয়েক মাস বাদে নীলকমল আর প্রসন্নময়ী একবার মিষ্টি নিয়ে এসেছিল আমার গৃহে। তাদের সঙ্গে ছিল সদ্য কয়েক মাস আগে জন্ম নেওয়া একটি ফুটফুটে শিশু কন্যা। চাঁদের চাঁদনি আলোর মতো মিষ্টি ফুটফুটে মেয়ের মুখের হাসি দেখে আমি আদর করে তার নাম রেখেছিলাম চন্দ্রময়ী। কি হে কিশোরী, আজকের মতন কাহিনী তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প? দারুণ ঠাকুর মশাই, দারুণ। সত্যি আপনার কাছ থেকে যতবার কিছু শুনি না ততবার যেন নতুন নতুন ভাবে মুগ্ধ হই। প্রত্যেকটা ঘটনায় মনে হয় আগের থেকে এটা বুঝি শতগুণ বেশি ভালো, অথচ এর পরের ঘটনায় বলে দেবে তা ভ্রান্ত। এই ঘটনার থেকেও সেটা আরো অধিক গুণে উত্তম হবে। কি যে বলো তোমরা। ঠাকুর মশাই, গল্প যখন শেষ, আগের মতো তাহলে ওঠা যাক। কে ভাইয়া কিশোরী, চলো, বেশ অনেকটা রাস্তা হাঁটতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই। হ্যাঁ এসো, আর সাবধানে যেও। হ্যাঁ।